সুপ্রিয় ছাত্রছাত্রী সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি তৌহিদা বেগম, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, চট্টগ্রাম কলেজ। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বা প্রাণীবিদ্যা, মানব শারীরতত্ত্ব বর্জ্য নিষ্কাশন এই অধ্যায় থেকে আমরা আজকে দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে নেফ্রনের গঠন এবং আরেকটি রেচনের শারীরবৃত্ত। এই দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায় নিয়ে গত ক্লাসে আমি একটি ক্লাস নিয়েছিলাম গত কিছুদিন আগে। সেখানে আমরা রেচনের অর্থাৎ রেচনতন্ত্রের মানব রেচনতন্ত্রের গঠন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো নেফ্রনের গঠন এবং রেচনের শারীরবৃত্ত। আজকের টপিকগুলো শুরু করার আগে আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সেটা আমরা একটু রিকল করার চেষ্টা করি। মানব রেচনতন্ত্রের গঠনটা যদি একটু খেয়াল করি, নিশ্চয় তোমাদের মনে আছে যে স্তনীয় অঞ্চলে মেরুদণ্ডের উভয় পাশে একজোড়া বৃক্ক এবং প্রতিটি বৃক্ক থেকে একটি করে ইউরেটার বের হয়ে এসেছে। ইউরেটার দুটি নেমে গিয়ে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির সাথে যুক্ত হয়েছে এবং এই মূত্রথলি ইউরেথ্রা বা মূত্রনালীর মাধ্যমে এবং রেচন ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে মূত্র নিষ্কাশন করে। এটি হচ্ছে পুরো রেচনতন্ত্রের গঠন। এই রেচনতন্ত্রে তোমরা নিশ্চয় জানো যে প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি। বৃক্কের গঠনটাও নিশ্চয় তোমাদের মনে আছে, এই নম্বরচ্ছেদে সেটা তোমরা দেখতে পাচ্ছ। বৃক্কের বাইরের দিক উত্তল, ভেতরের দিকটা অবতল। এর বাইরে আছে কর্টেক্স অঞ্চল এবং কর্টেক্সের নিচে আছে মেডুলা, যেটা রেনাল পিরামিড নিয়ে গঠিত। মেডুলার পরেই যে প্রশস্ত অংশ সেটি হচ্ছে প্যালভিস। প্যালভিস থেকে ইউরেটারটি বের হয়ে গিয়েছে এবং সেটা নিচে গিয়ে মূত্র থলির সাথে যুক্ত হয়েছে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এখানে দুটি রক্তনালী দেখতে পাচ্ছি আমরা। একটি হচ্ছে রেনাল আর্টারি আর একটি হচ্ছে রেনাল ভেইন। রেনাল আর্টারির মাধ্যমে বৃক্কের মধ্যে নাইট্রোজেন ভরিত বর্জ্য সমন্বিত রক্ত প্রবেশ করে এবং বৃক্ক সেই বর্জ্যগুলো কালেক্ট করে। বর্জ্যগুলো কালেক্ট করার পরে রক্তটা বিশুদ্ধ হয়ে যায়। সেই বিশুদ্ধ রক্তটি রেনাল ভেইনের মাধ্যমে আবার বৃক্ক থেকে বের হয়ে আসে। কাজে বৃক্কের মূল কাজটা তোমরা জানো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশন। রেনাল আর্টারির মাধ্যমে সেইটা প্রবেশ করছে এবং সেটা বর্জ্যটা কালেক্ট করার পর বিশুদ্ধ রক্তটি রেনাল ভেইন বা বৃক্কীয় শিরার মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বৃক্কের গঠন, যেটা আমরা গত ক্লাসে জেনেছি। আজকের ক্লাসে আমরা কি জানবো? আজকে আমরা নেফ্রনের গঠন সম্পর্কে জানবো। প্রথমে নেফ্রনের গঠন জানার আগে নেফ্রন কোথায় অবস্থান করছে সেটা যদি দেখি, বৃক্কের এই যে লম্বচ্ছেদটা দেখা যাচ্ছে সেখানে তোমরা যদি একটু খেয়াল করো, আমি সার্কেল করে দিয়েছি, দেখো এখানে কিছু পেঁচানো নালিকার মতো দেখা যাচ্ছে, সূক্ষ্ম পেঁচানো নালিকার মতো বেশ কিছু গঠন দেখা যাচ্ছে এবং এই গঠনটা হচ্ছে অনেকটা এরকম, অর্থাৎ এটি হচ্ছে কর্টেক্স, এটি মেডুলা। এই কর্টেক্স এবং মেডুলা জুড়ে কিছু এরকম পেঁচানো নালী অবস্থান করছে, এগুলোই হচ্ছে নেফ্রন। কর্টেক্স এবং মেডুলা অঞ্চল জুড়ে এই পেঁচানো নালিকাগুলো অবস্থান করছে এবং এটা প্রতিটাই হচ্ছে নেফ্রন। নেফ্রনগুলো যুক্ত হয় সংগ্রাহক নালিকার সাথে। এটি হচ্ছে সংগ্রাহক নালিকা। এই সংগ্রাহক নালিকা গিয়ে ডাক্ট অফ বেলিনির সঙ্গে যুক্ত হয়, যেটা ডাক্ট অফ বেলিনি এই পিরামিডের মধ্য দিয়ে প্যালভিসে উন্মুক্ত হয়। তাহলে এটা হচ্ছে নেফ্রন। আজকে আমরা নেফ্রনের গঠন সম্পর্কে পড়ব। প্রথমে নেফ্রনের গঠন সম্পর্কে পড়ার কয়েকটি তথ্য আমরা যদি জানি, নেফ্রন হচ্ছে বৃক্কের গঠন এবং কার্যিক একক। প্রতিটি নেফ্রন 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। মানুষের প্রতিটি বৃক্কে 1 মিলিয়নের অধিক, অর্থাৎ প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকতে পারে। নেফ্রন সমূহ বৃক্কের কর্টেক্স এবং মেডুলা জুড়ে অবস্থান করে। চিত্র দেখে আমরা বুঝতে পেরেছি। 1842 সালে স্যার উইলিয়াম বোম্যান সর্বপ্রথম বৃক্কের সূক্ষ্ম গঠন অর্থাৎ নেফ্রনের গঠন সম্পর্কে সঠিক বর্ণনা দেন। নেফ্রনের গঠনে প্রথমে আমরা যেটা দেখব, এটি হচ্ছে সেই রেনাল বা বৃক্কীয় ধমনী।
যেটা বৃক্কের মধ্যে প্রবেশ করে। প্রথম স্লাইডে আমি যেটা দেখিয়েছি তোমাদেরকে, যে বৃক্কের মধ্যে একটি রেনাল বা বৃক্কীয় ধমনী প্রবেশ করেছে। সেই বৃক্কীয় ধমনী আরো ছোট ছোট শাখায় বিভক্ত হয়, যেটার নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল বলা হয়েছে। অ্যাফারেন্ট আর্টারিওল কিন্তু প্রতিটা নেফ্রনে প্রবেশ করেছে। নেফ্রনের মধ্যে প্রবেশ করে এটা কতগুলো আরো সূক্ষ্ম সূক্ষ্ম নালিকায় বিভক্ত হয়ে চালকের মতো গঠন করে। এটার নাম অ্যাফারেন্ট আর্টারিওল বা বাংলায় বলা হয়ে থাকে অন্তর্মুখী ধমনিকা। অর্থাৎ প্রথমে ধমনীটা আরো সূক্ষ্ম আরো ছোট ছোট শাখায় বিভক্ত হলে সেটার নাম হয়ে থাকে ধমনিকা বা আর্টারিওল। অ্যাফারেন্ট হচ্ছে অন্তর্মুখী। তাহলে অন্তর্মুখী ধমনিকা, কারণ এটি গ্লোমেরুলাস অর্থাৎ নেফ্রনের মধ্যে প্রবেশ করেছে, এই জন্য এটা অন্তর্মুখী ধমনিকা। তাহলে এই অ্যাফারেন্ট আর্টারিওল নেফ্রনের মধ্যে আরো জালকের মতো গঠন করে, যেটাকে গ্লোমেরুলাস বলে। সেখান থেকে আবার এটি ইফারেন্ট আর্টারিওল অর্থাৎ যেটা নেফ্রন থেকে বের হয়ে এসেছে বা বহির্বাহী ধমনিকা বলা হয়ে থাকে। এই ইফারেন্ট আর্টারিওল দেখো আবার সমগ্র নেফ্রনের চারপাশে এটা জালকের মতো ছোট ছোট নালিকায় আরো বিভক্ত হয়ে, সূক্ষ্ম নালিকায় বিভক্ত হয়ে সেটা আরো জালকের মতো বিস্তার করছে। এই জালকটাকে বলা হয়ে থাকে পেরিটিউবুলার রক্ত জালক। জালকটাকে বলা হয়ে থাকে পেরিটিউবুলার রক্ত জালক। এবং এই পেরিটিউবুলার রক্ত জালক রেনাল শিরার মাধ্যমে আবার বৃক্ক থেকে বের হয়ে আসে। তাহলে এভাবে জালকের মতো বিস্তার করার পর পেরিটিউবুলার জালকটি যে রক্তনালীটি আবার বৃক্কের মাধ্যমে বৃক্ক থেকে বের হয়ে আসছে, সেটিকে বলা হচ্ছে রেনাল বা বৃক্কীয় শিরা। তাহলে এই রক্তনালিকাগুলোর অর্থাৎ যেটা প্রবেশ করেছে বৃক্কের মধ্যে, এটার পরিণতিটা আমরা দেখতে পেয়েছি কিভাবে এটা বৃক্কের মধ্যে আরো ছোট ছোট শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গিয়ে আবার বৃক্ক থেকে রেনাল শিরা হিসেবে বের হয়ে এসেছে। সেই পরিণতিটা আমরা আগে দেখে নিলাম। এখন আসি নেফ্রনের গঠন। নেফ্রন তিনটি অংশ নিয়ে গঠিত। প্রথমটি হচ্ছে মালপিজিয়ান বডি, এরপর হচ্ছে রেনাল টিউবিউলস এবং সংগ্রাহক নালিকা। মালপিজিয়ান বডি, রেনাল টিউবিউলস এবং সংগ্রাহক নালিকা। প্রথমে মালপিজিয়ান বডি দুটো অংশ নিয়ে গঠিত, গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল। আমরা এখন জাস্ট নামগুলো পড়ছি, এর পরের স্লাইডগুলোতে আমরা ছবির সঙ্গে প্রতিটা অংশ মিলিয়ে বিস্তারিত জানবো। আর রেনাল টিউবিউলসের তিনটা অংশ, নিকটবর্তী পেঁচানো নালিকা, হ্যান্ডিল লুপ এবং দূরবর্তী পেঁচানো নালিকা। এই তিনটা অংশে এই রেনাল টিউবিউলস বা বৃক্কীয় নালিকা যেটাকে বলা হয় সেটি ভাগ হয়েছে, এবং সবশেষে সংগ্রাহক নালিকা। প্রথমে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি বা মালপিজিয়ান কণিকা, এটাকে তিন ভাবে কিন্তু বলা হয়ে থাকে। রেনাল কর্পাসলও বলা হয়, মালপিজিয়ান বডিও বলা যেতে পারে, মালপিজিয়ান কণিকাও বলা হয়। এটি নেফ্রনের স্ফীত এবং গোলাকার অংশ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা স্ফীত এবং গোলাকার অগ্রস্থ অংশ। প্রথম অংশটাই হচ্ছে নেফ্রনের, এটি হচ্ছে মালপিজিয়ান বডি, এবং এটা বৃক্কের কর্টেক্সে অবস্থান করে। এটার দুটো অংশ, একটি হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এই যে এখানে কাপের শেপের মতো যেটা দেখা যাচ্ছে, আর এটার ভিতরে যে জালকের মতো রয়েছে সেটা হচ্ছে গ্লোমেরুলাস। এই দুইটা অংশ নিয়ে গঠিত। বোমেন্স ক্যাপসুল, এটা পাশে ছবি আছে, তোমরা এটার সাথে মেলাবে। এটা একটা স্ফীত পেয়ালাকার এবং দ্বিস্তরী গঠন, যা গ্লোমেরুলাসকে বেষ্টন করে রেখেছে। একটা স্ফীত পেয়ালার মতো শেপ, কাপ শেপ একটা গঠন, এবং এটা গ্লোমেরুলাসের চারদিকে অবস্থান করছে। এর ভিতরের স্তর, যেটা গ্লোমেরুলাস সংলগ্ন স্তর, দুই স্তর বলা হয়েছে, তাহলে গ্লোমেরুলাসের সংলগ্ন যে স্তর সেটি হচ্ছে ভিসেরাল স্তর, এবং বাইরের স্তরটিকে বলা হয়ে থাকে প্যারাইটাল স্তর বা যেটা বাইরের দিকে থাকছে। এই দুইটা স্তরের মাঝখানে যে স্পেসটা রয়েছে সেটাকে বলা হয়ে থাকে ক্যাপসুলার স্পেস। ভিসেরাল স্তরটি পোডোসাইট নামক কোষ দ্বারা গঠিত, এগুলো প্রবর্ধনযুক্ত চ্যাপ্টা কোষ। আর বাইরের যে প্যারাইটাল স্তর আছে সেটি কিন্তু স্কোয়ামাস বা আইসাকার কোষ দ্বারা গঠিত। এটা একটু খেয়াল করবে, কারণ ভিসেরাল স্তরের কোষগুলোর নাম হচ্ছে পোডোসাইট, আর বাইরের দিকে স্তর যেটা আছে সেটা সিম্পল যে স্কোয়ামাস বা আইসাকার কোষ রয়েছে সেগুলো দ্বারা গঠিত। এখন আমরা দেখব গ্লোমেরুলাসের গঠন। বোমেন্স ক্যাপসুলের ভিতরে কিন্তু গ্লোমেরুলাস অবস্থান করছে। রেনাল ধমনী বৃক্কের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র আর্টারিওল বা ধমনিকায় বিভক্ত হয়, এটা একটু আগে আমরা সেটা বলেছি। আর প্রতিটা আর্টারিওল বা ধমনিকা এফারেন্ট আর্টারিওল হিসেবে বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করে, অর্থাৎ নেফ্রনের যে প্রথম অংশ অর্থাৎ বোমেন্স ক্যাপসুলের মধ্যে প্রবেশ করছে,
এবং সেটা আরো সূক্ষ্ম সূক্ষ্ম শাখায় বিভক্ত হয়ে কৌশিক জালক সৃষ্টি করেছে, এবং এটি হচ্ছে গ্লোমেরুলাস। এই কৌশিক জালক সমূহ পুনরায় মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিওল হিসেবে বোমেন্স ক্যাপসুল থেকে বের হয়ে আসে। তাহলে এফারেন্ট আর্টারিওল প্রবেশ করেছে, এটা গ্লোমেরুলাস গঠন করেছে, এবং গ্লোমেরুলাস গঠন করার পর এটা ইফারেন্ট আর্টারিওল হিসেবে বের হয়ে এসেছে। ছবিতেই তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে এফারেন্ট আর্টারিওলের ব্যাস কিন্তু ইফারেন্ট আর্টারিওলের চেয়ে বেশি, এবং এটার কারণেই কিন্তু এখানে যে গ্লোমেরুলাস আছে, গ্লোমেরুলাসে রক্তের যে চাপ সেটা অনেক বেশি হয়ে থাকে, কারণ ইফারেন্টের ব্যাস কম এফারেন্টের চেয়ে। রক্ত যে প্রবাহে এখানে ঢুকে ঠিক সেই প্রবাহে বের হতে পারে না, যার কারণে গ্লোমেরুলাসে একটা উচ্চ রক্তচাপ সবসময় বজায় থাকে। এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রেচনের জন্য, যে রেচন কার্যক্রম গ্লোমেরুলাসে ঘটে থাকে, অর্থাৎ ফিল্ট্রেশন ঘটে, আমরা একটু পরে সেটা জানবো। সেটার জন্য এই ব্লাড প্রেশারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরের অংশটা হচ্ছে রেনাল টিউবুলস। এটি বোমেন্স ক্যাপসুলের পিছনে, অর্থাৎ বোমেন্স ক্যাপসুলের পরের অংশটুকু পুরোটাই হচ্ছে রেনাল টিউবুলস। রেনাল টিউবুলস সংগ্রাহক নালিকার আগ পর্যন্ত অংশটা হচ্ছে রেনাল টিউবুলস। এটা প্রায় 3 সেন্টিমিটার লম্বা এবং 3টা অংশ নিয়ে গঠিত। প্রথম অংশটি হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, বা এটাকে সংক্ষেপে আমি পিসিটি লিখেছি, মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। এই পিসিটি নিচের দিকে নেমে গিয়েছে, ইউ আকৃতির মতো একটা ফাঁসের মতো তৈরি করেছে, এটার নাম হচ্ছে লুপ অফ হ্যানলি। লুপ অফ হ্যানলির পরবর্তী পেঁচানো অংশটি হচ্ছে ডিসিটি, বা যেটাকে দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবুলস বলা হয়ে থাকে। তাহলে এই 3টা অংশ নিয়ে রেনাল টিউবুলস গঠিত। প্রথমে নিকটবর্তী পেঁচানো নালিকা যেটি, সেটা ছবি আমরা দেখছি যে এটি 14 মিলিমিটার লম্বা কর্টেক্সে অবস্থান করে, অপেক্ষাকৃত বেশি পেঁচানো, এবং এখানে দেখতে পাচ্ছ মাইক্রোভিলাই সমৃদ্ধ একস্তরী এপিথেলিয়াল কোষ দ্বারা এই নালিকা গঠিত। এর পরের অংশ হচ্ছে হ্যানলির লুপ। এটা ইউ আকৃতির একটি গঠন এবং লুপ বা ফাঁসের মতো, এটাকে বলা হয় লুপ অফ হ্যানলি। এটা পিসিটি অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস থেকে এটা নিচের দিকে নেমে গিয়েছে এবং আবার উপরের দিকে উঠে গিয়ে এটা ডিস্টাল পেঁচানো নালিকার সাথে যুক্ত হয়েছে। যে বাহুটা নেমে গিয়েছে সেটিকে বলা হয় থাকে নিম্নগামী বা ডিসেন্ডিং আর্ম বা লিম্ব, আর যেটা উপরের দিকে উঠে গিয়েছে সেটাকে বলা হয় থাকে ঊর্ধ্বগামী বাহু বা অ্যাসেন্ডিং লিম্ব বলা হয়ে থাকে। এবং এই পুরো হ্যানলি লুপটি 10 মিলিমিটার প্রায় লম্বা হয়ে থাকে। এটা মেডুলায় অবস্থান করে, আর এর যে প্রাচীরের যে হ্যানলি লুপের যে প্রাচীরের যে কোষগুলো সেগুলো মাইক্রোভিলাই সমৃদ্ধ একস্তরী এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এরপর আসছে ডিস্টাল পেঁচানো নালিকা বা দূরবর্তী পেঁচানো নালিকা। এটা প্রায় 5 মিলিমিটার লম্বা এবং কর্টেক্সে অবস্থান করে। এর প্রাচীরের কোষগুলো মাইক্রোভিলাই বিহীন। এর আগের দুটো ছিল মাইক্রোভিলাই যুক্ত একস্তরী এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত, এটা হচ্ছে মাইক্রোভিলাই বিহীন একস্তরী এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত এবং অপেক্ষাকৃত কম পেঁচানো একটি নালী। সর্বশেষ সংগ্রাহক নালিকা, যে লম্বা নালিকাটা মেডুলা এবং কর্টেক্স জুড়ে অবস্থান করছে, যে সোজা নালিকা সেটি হচ্ছে সংগ্রাহক নালিকা। এর প্রাচীরও কিন্তু একস্তরী এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত এবং কয়েকটি নেফ্রন এসে কিন্তু এই সংগ্রাহক নালিকার সাথে যুক্ত হয়। সংগ্রাহক নালিকাটি আবার ডাক্ট অফ বেলিনির সঙ্গে যুক্ত হয়। এই ডাক্ট অফ বেলিনি প্যাপিলার ছিদ্র, রেনাল পিরামিডের যে প্যাপিলা ছিদ্র আছে সেই ছিদ্রের মাধ্যমে পেলভিসের শাখা ক্যালিক্সে উন্মুক্ত হয়। নেফ্রনের গঠনটা আমরা জানলাম, এই চিত্রের মধ্যে দিয়ে আমরা আরেকবার সেটা রিভাইজ করে যদি, তাহলে কি কি অংশ নিয়ে গঠিত। প্রথমে আছে মালপিজিয়ান বডি অংশটি, অর্থাৎ গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল, যেটার মধ্যে এফারেন্ট এবং এফারেন্ট আর্টারিওল প্রবেশ করেছে এবং এফারেন্ট আর্টারিওল বের হয়ে গিয়ে এই পুরো নেফ্রন জুড়ে সেটা অবস্থান করছে। আর আছে বোমেন্স ক্যাপসুলের পরের অংশটি হচ্ছে রেনাল টিউবুলস, যেখানে পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল অর্থাৎ নিকটবর্তী পেঁচানো নালিকা, লুপ অফ হ্যানলি, এরপর হচ্ছে ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবুল, দূরবর্তী পেঁচানো নালিকা। এবং এই রেনাল টিউবুলসের সর্বশেষ হচ্ছে যেটার সাথে যুক্ত হয়েছে সেটা হচ্ছে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহক নালিকা।
এটা হচ্ছে পুরো নেফ্রনের একটা ওভারভিউ আমরা দেখলাম গঠনটা, তখন যা আমরা বিস্তারিত পড়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্রথম টপিকটা এখানে শেষ হলো। আজকের আলোচনার দ্বিতীয় টপিকে এখন আমরা চলে যাব। আমাদের আজকের আলোচনার দ্বিতীয় টপিকটি হচ্ছে রেচনের শারীরবৃত্ত বা ফিজিওলজি অফ এক্সপ্রেশন। ফিজিওলজি অফ এক্সপ্রেশন বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ আমরা রেচনতন্ত্রের গঠন জেনেছি, সেখানে নেফ্রনের গঠন সম্পর্কে জেনেছি। তাহলে এখন এই যে রেচন কার্যক্রম মানবদেহে ঘটছে সেটা কিভাবে ঘটছে, অর্থাৎ কিভাবে রেচন দ্রব্যগুলো তৈরি হচ্ছে এবং সেগুলো কিভাবে সেগুলোর পরিণতি কি, এগুলো কিভাবে দেহ থেকে নিষ্কাশিত হচ্ছে, পুরো প্রক্রিয়াটি হচ্ছে সেই শারীরবৃত্তীয় যে পুরো প্রক্রিয়াটি সেটি নিয়েই মূলত আলোচনা করা হবে এই রেচনের শারীরবৃত্তে। রেচনের শারীরবৃত্তটাকে 3টি ধাপে আলোচনা করা হবে। তাই একটি হচ্ছে প্রথমে নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপাদন, প্রথম ধাপ, অর্থাৎ কি কি নাইট্রোজেন গঠিত বর্জ্য সৃষ্টি হয় এখানে সেগুলো সম্পর্কে জানবো। দ্বিতীয় ধাপটি হচ্ছে ফর্মেশন অফ ইউরিন বা মূত্র উৎপাদন, এবং সর্বশেষ হচ্ছে এলিমিনেশন অফ ইউরিন বা দেহ থেকে মূত্র নিষ্কাশন। এই 3টি ধাপে পুরো ফিজিওলজিটা আমরা এক্সপ্রেশন অফ অর্থাৎ রেচনের শারীরবৃত্তটা আমরা আলোচনা করব। প্রথম ধাপ অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন, প্রোডাকশন অফ নাইট্রোজেনাস ওয়াস্ট। আমরা জানি যে আমরা খাবারের সাথে যে প্রোটিনটা গ্রহণ করি সেগুলো পরিপাকের অধ্যায়ে তোমরা জেনেছো বিভিন্ন রকম এনজাইমের কার্যকারিতার ফলে সেই প্রোটিন কিন্তু অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু দেহের গঠন এবং বৃদ্ধির কাজে অবশ্যই কাজে লাগে। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু যেগুলো কাজে দেহের গঠন বা বৃদ্ধির কাজ শেষ হওয়ার পর যেগুলো অতিরিক্ত থেকে যাচ্ছে সেগুলো কিন্তু দেহের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে না। তাহলে সেগুলোর কি পরিণতি হয়? এই অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডগুলো যকৃৎ কোষে বিপাকের ফলে, খেয়াল করো, যকৃৎ কোষে বিপাকের ফলে অ্যামোনিয়া, ইউরিয়া, ক্রিয়েটিনিন এই নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলো সৃষ্টি করে। এছাড়া নিউক্লিক অ্যাসিডের বিপাক, অর্থাৎ কোষের আমরা জানি নিউক্লিক অ্যাসিড থাকে, সেই নিউক্লিক অ্যাসিডের বিপাকের ফলে কিন্তু আরেক ধরনের নাইট্রোজেন গঠিত বর্জ্য সৃষ্টি হয়, সেটি হচ্ছে ইউরিক অ্যাসিড। তাহলে এই যকৃৎ কোষের বিপাক এবং নিউক্লিক অ্যাসিডের বিপাকের ফলে এই নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রধান নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলোর নাম কি কি? অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন। ইউরিয়াকে আমি আলাদাভাবে কালার কেন করেছি? কারণ ইউরিয়া হচ্ছে মানবদেহে যে রেচন বর্জ্যগুলো সৃষ্টি হচ্ছে তার মধ্যে প্রধানত আমাদের প্রধান নাইট্রোজেন গঠিত বর্জ্য হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়ার আধিক্যের কারণেই কিন্তু মানুষের যে রেচন প্রক্রিয়া সেটিকে বলা হয়ে থাকে ইউরিওটেলিজম, এবং মানুষকে বলা হয়ে থাকে ইউরিওটেলিক প্রাণী। আমরা এই অধ্যায় নিয়ে প্রথম যে ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কারো কারো আছে অ্যামোনিয়াটা হচ্ছে প্রধান রেচন দ্রব্য, কারো ক্ষেত্রে ইউরিয়া, কারো ক্ষেত্রে ইউরিক অ্যাসিড। যাদের অ্যামোনিয়াটা প্রধান রেচন দ্রব্য তাদেরকে বলা হয়ে থাকে অ্যামোনোটেরিক প্রাণী। যাদের ক্ষেত্রে ইউরিয়াটা প্রধান রেচন দ্রব্য তার সেসব প্রাণীকে বলা হয়ে থাকে ইউরিওটেরিক প্রাণী। যাদের ইউরিক অ্যাসিড হচ্ছে প্রধান রেচন দ্রব্য তাদেরকে ইউরিকোটেরিক প্রাণী বলা হয়ে থাকে। সেই হিসেবে মানুষ হচ্ছে ইউরিওটেরিক প্রাণী, যেহেতু মানুষের রেচন দ্রব্যের মধ্যে ইউরিয়ার আধিক্য সবচেয়ে বেশি। এখানে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এই যে নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলো সৃষ্টি হয় এগুলো কিন্তু মূলত অধিকাংশ নাইট্রোজেন গঠিত বর্জ্যই কিন্তু যকৃৎ কোষে তৈরি হয়। তাহলে এই যকৃৎ কোষে সৃষ্ট আমাদের প্রধান যেই রেচন দ্রব্য ইউরিয়া এখানে দেখানো হয়েছে, এই ইউরিয়া চলে যাচ্ছে রক্তনালীর মাধ্যমে বৃক্কে, এবং বৃক্ক থেকে সেটা ইউরিনের মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন গঠিত মূল আমাদের প্রধান যে নাইট্রোজেন গঠিত পদার্থ ইউরিয়ার পরিণতি এভাবে ইউরিন হিসেবে হয়ে যায়। এখন আমরা জানবো প্রতিটি অর্থাৎ অ্যামোনিয়া, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড প্রতিটা নাইট্রোজেন গঠিত বর্জ্য কিভাবে তৈরি হচ্ছে সেটা আমাদেরকে আরেকটু ডিটেলস জানতে হবে। প্রথমেই অ্যামোনিয়া কিভাবে সৃষ্টি হচ্ছে? আগে বলেছি প্রোটিন এনজাইমের কার্যকারিতায় ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। এই অ্যামাইনো অ্যাসিড
অতিরিক্ত যে অ্যামাইনো অ্যাসিডগুলো যকৃতে আছে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো ডিঅ্যামাইনেজ এনজাইমের কার্যকারিতায় ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায়, খেয়াল করো, ডিঅ্যামাইনেজ এনজাইমের কার্যকারিতায় ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় এটি কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়ায় পরিণত হয়। এক্ষেত্রে কিটো অ্যাসিড কিন্তু চলে যায় আমাদের যে শ্বসন কার্যক্রম সেখানে ক্রেবস চক্রে প্রবেশ করে শক্তি উৎপাদনের জন্য দেহে, আর অ্যামোনিয়াটা থেকে যাচ্ছে। এই অ্যামোনিয়া কিন্তু পরবর্তীতে এটা ইউরিয়ায় পরিণত হচ্ছে। এখানে সেই রাসায়নিক বিক্রিয়াটা দেখাচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডিএমিনেশনের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি করছে, এটা কিটো অ্যাসিড। অ্যামোনিয়া পানিতে দ্রবণীয় এবং উচ্চ মাত্রায় বিষাক্ত বা টক্সিক, তাই এটা কিন্তু দেহ থেকে দ্রুত অপসারণ করা প্রয়োজন। ফলে এটি কি হয়, যকৃতে একটি চক্র অর্নিথিন সাইকেল, যেটা নাম অর্নিথিন চক্র, সেটির মাধ্যমে অপেক্ষাকৃত কম ক্ষতিকারক এবং পানিতে দ্রবণীয় আরেকটি নাইট্রোজেন ঘটিত বর্জ্য ইউরিয়া তৈরি করে। তাহলে অ্যামোনিয়া কিভাবে সৃষ্টি হচ্ছে তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড ডিঅ্যামিনেশনের মাধ্যমে কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া তৈরি করে, এইটা হচ্ছে অ্যামোনিয়া পরিণতি, এবং অ্যামোনিয়াটা পরবর্তীতে ইউরিয়ায় পরিণত হচ্ছে। ইউরিয়া, অ্যামোনিয়া যেটা প্রোটিন বিপাকে সৃষ্ট অ্যামোনিয়া কোষীয় শ্বসনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে অর্নিথিন চক্রের মাধ্যমে অপেক্ষাকৃত কম টক্সিক ইউরিয়া তৈরি করে, যা রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছায়। তাহলে অ্যামাইনো অ্যাসিডটা ডিঅ্যামিনেশনের মাধ্যমে অ্যামোনিয়া সৃষ্টি করছে, আর কোষে যে শ্বসন ঘটছে, শ্বসন আমরা জানি প্রতিনিয়ত কোষে শ্বসন প্রক্রিয়া ঘটছে এবং শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন হয় এটিপি, এবং সেই সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই শ্বসন উৎপন্ন কার্বন ডাই অক্সাইড কিন্তু অ্যামোনিয়ার সাথে যুক্ত হয় এবং যুক্ত হয়ে একটা চক্র, অর্থাৎ যেটাকে অর্নিথিন সাইকেল বলা হয়, এই সাইকেলের মাধ্যমে কিন্তু এটা ইউরিয়া তৈরি করে। এই ইউরিয়াটা রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছায়। এখানে সেই রাসায়নিক বিক্রিয়াটা দেখানো হয়েছে। এখন এই অর্নিথিন চক্র যেটাকে বলা হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হচ্ছে, সেই অর্নিথিন চক্রটা কি, সেটা কিন্তু অনেক বড় একটি সাইকেল, কিন্তু তোমাদের এই উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য আমরা যতটুকু সংক্ষেপে জানা যায় ততটুকু জানার চেষ্টা করব। অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র বলা হয়ে থাকে, এটাকে ইউরিয়া সাইকেলও বলা হয়ে থাকে, এবং এই চক্রটি যারা আবিষ্কার করেছেন দুজন বিজ্ঞানী, ক্রেবস এবং হ্যান্সলেট, তাদের দুজনের নাম অনুসারে কিন্তু এটাকে ক্রেবস হ্যান্সলেট সাইকেলও কিন্তু বলা হয়ে থাকে। এই অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্রটি 4টি ধাপে সংগঠিত হয়। 4টা ধাপের নাম আগে জেনে নাও, তারপর আমরা আরো চিত্রের মাধ্যমে ভালো করে বুঝবো সেটা কি কি। কার্বোমাইল ফসফেট তৈরি, সাইট্রুলিন তৈরি, আর্জিনিন তৈরি, ইউরিয়া ও অর্নিথিন উৎপাদন। 4টা ধাপ আবার বলছি, কার্বোমাইল ফসফেট, সাইট্রুলিন, আর্জিনিন এবং ইউরিয়া ও অর্নিথিন। পাশের ছবিতেই আমরা সেই ধাপগুলো সম্পর্কে জানবো। প্রথমেই বলি অ্যামোনিয়া এবং শ্বসন উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, এই দুটো বিক্রিয়া করে যে প্রথম উপাদানটি তৈরি করে সেটি হচ্ছে কার্বোমাইল ফসফেট, অর্থাৎ প্রথম যে ধাপ কার্বোমাইল ফসফেট। তাহলে এই কার্বোমাইল ফসফেট তৈরি হওয়ার পরে কার্বোমাইল ফসফেটের সাথে, এখানে দেখো অর্নিথিন লেখা আছে, অর্নিথিন গিয়ে যুক্ত হয় কার্বোমাইল ফসফেটের সাথে, এবং যুক্ত হওয়ার কারণে বা বিক্রিয়া করে, যেটাকে আমরা বিক্রিয়া করে বলবো, অর্নিথিন এবং কার্বোমাইল ফসফেট মিলে সাইট্রুলিন নামক একটি যৌগ তৈরি করছে। এই সাইট্রুলিন আবার কিসে পরিণত হচ্ছে, আর্জিনিন তৈরি করছে। অ্যাকচুয়ালি এই যে প্রত্যেকটা কার্বোমাইল ফসফেট তৈরি, সাইট্রুলিন তৈরি, এগুলো কিন্তু আমি একটু আগে বলেছি, এগুলো কিন্তু আরো অনেক বড় ধাপ। এগুলো কিন্তু তোমাদের এখানে সংক্ষেপে উচ্চ মাধ্যমিক সংক্ষেপে তুলে ধরেছি। তবে একটা বিষয় জেনে রাখবে, এই প্রত্যেকটা তৈরি হওয়ার পিছনে কিন্তু বেশ কিছু এনজাইম কাজ করে। প্রতিটা ধাপ, অর্থাৎ কার্বোমাইল ফসফেট থেকে সাইট্রুলিন তৈরি, সাইট্রুলিন থেকে আর্জিনিন তৈরি, এই সাইট্রুলিন আর্জিনিনের মাঝখানে কিন্তু আরেকটা ধাপ আছে, যেটা হয়তো আমি এখানে লিখি না, তোমাদের প্রয়োজন যতটুকু সংক্ষেপে বলা যায় আর কি, যে আর্জিনিন সাকসিনেট নামক আরেকটা যৌগ তৈরি হয়, সেখান থেকে আর্জিনিন তৈরি হয়। তো এই প্রত্যেকটা ধাপ কিন্তু এনজাইমের কার্যকারিতার ফলে ঘটে থাকে, এবং যকৃতের মাইটোকন্ড্রিয়া, যকৃত কোষের মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম দুইটা অংশেই কিন্তু এগুলো ঘটে থাকে। যা হোক, এটা জাস্ট তোমাদের জানার জন্য বললাম। তোমাদের এখানে যেগুলো উল্লেখ আছে সেই ধাপগুলো উল্লেখ করলেই যথেষ্ট। কার্বোমাইল ফসফেট অর্নিথিনের সাথে বিক্রিয়া করে সাইট্রুলিন তৈরি,
এবং সাইট্রোলিন থেকে আর্জিনিন তৈরি হচ্ছে। এই আর্জিনিনের সঙ্গে পানি যুক্ত হয়ে অর্থাৎ হাইড্রোলাইসিস ঘটে। এখানে হাইড্রোলাইসিসের ফলে দুটো উপাদান তৈরি হয়, একটা হচ্ছে ইউরিয়া আর একটা হচ্ছে অর্নিথিন। এই ইউরিয়া এবং অর্নিথিন তৈরি হচ্ছে। অর্নিথিনটাই আবার কিন্তু এই সাইকেলে ইউজ হচ্ছে, কার্বনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে এই চক্রটাতে সম্পন্ন হচ্ছে মূলত এই অর্নিথিনের ফলে। এটা এই চক্রের মধ্যেই তৈরি হচ্ছে অর্নিথিন, আবার এই চক্রের মধ্যেই ইউজ হচ্ছে অর্নিথিনটা। তাই এটাকে অর্নিথিন সাইকেলও বলা হয়, অর্নিথিন সাইকেল বলা হয়। আশা করছি তোমরা এই অর্নিথিন চক্র বা ইউরিয়া সাইকেলটি বুঝতে পেরেছো। এভাবেই কিন্তু এখানেই কিন্তু এভাবেই আমাদের মানবদেহের যে মূল রেচন বর্জ্য যেটাকে বলা হচ্ছে সেই ইউরিয়া তৈরি হয়ে থাকে। এরপর আসছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? যে নিউক্লিক অ্যাসিডের কথা আমরা একটু আগে বললাম। পিউরিন অর্থাৎ নিউক্লিক অ্যাসিডে কি থাকে? নাইট্রোজেন বেস থাকে, তোমরা জানো। সেই পিউরিন, অ্যাডেনিন এবং গুয়ানিন এই নাইট্রোজেন বেসের বিপাকের ফলে কিন্তু প্রধানত যকৃৎ কোষে এবং খুব সামান্য পরিমাণে বৃক্কে ইউরিক অ্যাসিডটা তৈরি হয়। তাহলে নিউক্লিক অ্যাসিডের বিপাকের ফলে যকৃৎ কোষে এবং খুব অল্প পরিমাণে বৃক্কে ইউরিক অ্যাসিডটা তৈরি হয়। এটি ইউরিয়া অপেক্ষা আরো কম ক্ষতিকারক একটি উপাদান। ক্রিয়েটিনিন দেহের পেশিতে বিদ্যমান গ্লাইসিন, আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিড ট্রান্সঅ্যামিনেশন বিক্রিয়ায় ক্রিয়েটিন নামক অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এটা তাহলে কোথায় ঘটছে? আমাদের যে পেশি সেখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের ট্রান্সঅ্যামিনেশনের বিক্রিয়ায় এটা ক্রিয়েটিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে এবং এই ক্রিয়েটিন পরবর্তীতে ডিহাইড্রেশনের মাধ্যমে ক্রিয়েটিনিন বর্জ্য তৈরি করে। তাহলে এটা কিভাবে ঘটছে? অ্যামাইনো অ্যাসিড ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে ক্রিয়েটিন তৈরি করে এবং ক্রিয়েটিন ডিহাইড্রেশনের মাধ্যমে ক্রিয়েটিনিন তৈরি করছে। তাহলে এটা আমরা প্রথম যে ধাপগুলো জানতে পেরেছি এই পর্যন্ত, সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো কি কি তৈরি হচ্ছে। প্রথমে অ্যামোনিয়া, তারপরে পড়লাম আমরা ইউরিয়া, এরপর হচ্ছে ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন। এগুলো হচ্ছে মানবদেহে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য দ্রব্য। এখন এই বর্জ্যগুলো আমি আগে বলেছি প্রায় অধিকাংশ বর্জ্যের সৃষ্টি হচ্ছে কোথায়? যকৃতে। যকৃৎ থেকে এগুলো রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছাচ্ছে। এখন আমরা সেটা দেখব। মূত্র উৎপাদন বা ফর্মেশন অফ ইউরিন, এটা তিনটা ধাপে সম্পন্ন হয়। একটি হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবন, এর পরের ধাপ হচ্ছে পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন, তারপরে আসছে সক্রিয় ক্ষরণ। অতি সূক্ষ্ম পরিস্রাবন যেটাকে আলট্রাফিল্ট্রেশন বলা হয়ে থাকে, এরপর হচ্ছে পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন এবং সর্বশেষ হচ্ছে সক্রিয় ক্ষরণ বা অ্যাক্টিভ সিক্রেশন। তাহলে নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো কোথায় আসছে? বৃক্কে আসছে এবং বৃক্কের মধ্যেই কিন্তু এই ইউরিন ফর্মেশনটা ঘটে থাকে। সেটা কোথায়? সেটি হচ্ছে এই নেফ্রনের মধ্যে ঘটে থাকে। বৃক্কের যে নেফ্রনের বিভিন্ন অংশে প্রত্যেকটা ধাপ ঘটে থাকে। প্রথম ধাপটি ঘটে নেফ্রনের যে গ্লোমেরুলাসে, বোমেন্স ক্যাপসুলে, সেটাকে বলা হয়ে থাকে, এই জন্য এটাকে আলট্রাফিল্ট্রেশন বলা অথবা গ্লোমেরুলার ফিল্ট্রেশনও বলা হয়ে থাকে। এরপরে রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণটা কোথায় হচ্ছে? সেটা যে রেনাল টিউবিউলস আছে সেখানে ঘটে, এই জন্য এটাকে টিউবুলার রিঅ্যাবজর্পশনও বলা হয়ে থাকে। আর সক্রিয় ক্ষরণ অর্থাৎ ফিল্ট্রেশন হচ্ছে, পুনঃশোষণ হচ্ছে, এরপর রেনাল নালিকার কোষ থেকে কিন্তু কিছু নিজস্ব সিক্রেশন হয়, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বর্জ্য কিছু সক্রিয়ভাবে এই রেনাল নালিকার মধ্যে প্রবেশ করে, সেটাকে বলা থেকে যে সক্রিয় ক্ষরণ বা অ্যাক্টিভ সিক্রেশন, সেটা কিন্তু এই রেনাল নালিকার মধ্যেই ঘটছে, সেজন্য এটাকে টিউবুলার সিক্রেশনও বলা হয়। তাহলে এই তিনটা ধাপ সম্পন্ন হওয়ার পর যে ইউরিনটা তৈরি হয় সেটি এই কালেক্টিং ডাক্টের মাধ্যমে সংগৃহীত হয়ে তারপর পেলভিসে চলে যায় এবং সেখান থেকে এক্সক্রিশন বা রেচন কার্যক্রমটি সম্পন্ন হয়। তাহলে এই মূত্র উৎপাদন বা ফর্মেশন অফ ইউরিনের তিনটা ধাপ সম্পর্কে আমরা এখন আরো ডিটেইলস দেখব। প্রথমেই অতি সূক্ষ্ম পরিস্রাবন বা আলট্রাফিল্ট্রেশন যেটা ঘটে থাকে এই মালপিজিয়ান বডি অর্থাৎ গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল মিলে যেটা ঘটে থাকে। প্রথমে কি হচ্ছে? নেফ্রনের যে মালপিজিয়ান বডি সেখানে আলট্রাফিল্ট্রেশন, বিশেষত গ্লোমেরুলাসের যে এন্ডোথেলিয়াল স্তর এবং ক্যাপসুলের ভিসেরাল স্তর এক্ষেত্রে পরিস্রাবক হিসেবে কাজ করে। গ্লোমেরুলাসের এন্ডোথেলিয়াল স্তর এবং বোমেন্স ক্যাপসুলের যে ভিসেরাল স্তর, ভিতরের আবরণটাকে স্তরটাকে কি বলা হয়? ভিসেরাল স্তর বলা হয়।
এই দুটা স্তরই কিন্তু এক্ষেত্রে পরিস্রাবক হিসেবে ফিল্ট্রেশন অর্থাৎ ছাঁকনের কাজটা এখানে করে থাকে। তাহলে এটা কিভাবে ঘটছে? প্রথমে বর্জ্য মিশ্রিত রক্ত হৃৎপিণ্ড থেকে পৃষ্ঠীয় ধমনীর মাধ্যমে আসছে, রেনাল ধমনী হিসেবে প্রবেশ করছে অ্যাফারেন্ট আর্টারিওলে, অ্যাফারেন্ট আর্টারিওল উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করছে। তাহলে গ্লোমেরুলাসে প্রবেশ করার পর গ্লোমেরুলাস, এখানে যে ছবিটা দেখানো হচ্ছে দেখো, গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল এই দুইটা মিডিয়া পাশাপাশি দেখানো হয়েছে। গ্লোমেরুলাসের মধ্যে যে রক্তের যে স্রোতটা থাকে সেখান থেকে কিভাবে ফিল্ট্রেশনের মাধ্যমে দেখো বোমেন্স ক্যাপসুলে কিছু উপাদান প্রবেশ করেছে। এখানে দেখা যাচ্ছে যে রক্তকণিকা এবং বৃহদাকার যে প্রোটিন অণু সেগুলো কিন্তু প্রবেশ করতে পারে না, অপেক্ষাকৃত ছোট যে অণুগুলো আছে সেগুলো প্রবেশ করছে, যেমন ইউরিয়া, সল্ট বা বিভিন্ন খনিজ লবণ, গ্লুকোজ, ওয়াটার বা পানি, এগুলো কিন্তু এভাবে ছাঁকনের মাধ্যমে বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করছে। এটাকে বলা হয়ে থাকে আলট্রাফিল্ট্রেশন। এফারেন্টের তুলনায় ইফারেন্ট, এক্ষেত্রে এফারেন্টের তুলনায় ইফারেন্ট আর্টারিওল সরু হওয়ার কারণেই কিন্তু গ্লোমেরুলাসে কার্যকর পরিস্রাবন চাপে রক্তের প্রোটিন এবং রক্তকণিকা ছাড়া সমস্ত উপাদান কি কি, আবার দেখো এখানে যেটা আমি লাল ফন্ট দিয়ে লিখেছি সেটা হচ্ছে প্রোটিন এবং রক্তকণিকা ছাড়া বাদ বাকি সমস্ত উপাদান, যেমন পানি, শর্করা, লবণ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি প্রায় সমস্ত উপাদানই কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে ক্যাপসুলার স্পেসে প্রবেশ করছে। ওই যে বললাম উচ্চ রক্তচাপ থাকার কারণেই কিন্তু সেটা সম্ভব হচ্ছে। গ্লোমেরুলাসের মধ্যে এই অ্যাফারেন্ট ইফারেন্টের ব্যাসের পার্থক্যের কারণেই কিন্তু গ্লোমেরুলাসে উচ্চ রক্তচাপ, এই উচ্চ রক্তচাপের কারণেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র রক্তকণিকা এবং প্রোটিন ছাড়া বাদ বাকি প্রায় অধিকাংশ উপাদানই কিন্তু এই বোমেন্স ক্যাপসুলের ক্যাপসুলার স্পেসে গিয়ে প্রবেশ করছে এবং প্রবেশ করার পর এটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। আমরা একটু আগে যেটা বলেছি যে গ্লোমেরুলাসে একটি যে প্রেসার, রক্তের যে উচ্চ চাপ, সেটির কারণে এই ফিল্ট্রেশনটা সম্ভব হয়। সেটা কিভাবে? ওখানে বলেছিলাম আমরা কার্যকর যে পরিস্রাবন চাপের কথা বলেছি, সেটা প্রথমত এই বিষয়টা হচ্ছে এরকম যে এফারেন্ট, এটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল যেটার মধ্যে দিয়ে রক্ত প্রবেশ করছে, এটা অনেকটা দেখো তোমরা প্রশস্ত, এটা ইফারেন্ট, এটা অনেকটা সরু এটার তুলনায়। তাহলে এই যে উচ্চ চাপে কিন্তু এখানে উচ্চচাপ সৃষ্টি হয়েছে, রক্তের ব্লাড প্রেশারটা অনেক বেশি থাকে, এটাকে বলা হয়ে থাকে, কাজে যে প্রেশারটা থাকে সেটাকে বলা হয়ে থাকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। তাহলে রক্ত গ্লোমেরুলাসে প্রবেশ করার কারণে রক্তে যে গ্লোমেরুলাসে যে প্রেশারটা থাকে সেটাকে বলা হয়ে থাকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এখানে লেখা আছে দেখো হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এবং এটা হচ্ছে প্রায় 55 mm অফ মার্কারি, 55 mm অফ মার্কারি এটার চাপ। যখন গ্লোমেরুলাসে এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা অনেক বেশি থাকে, ঠিক এটার রেসিস্ট্যান্স হিসেবে কিন্তু আরো দুই ধরনের প্রেশার এখানে কাজ করে। সেটা কি? প্রথমত হচ্ছে যে ব্লাডের যে কলয়েডাল অংশ আছে অর্থাৎ প্রোটিন আছে, তারা কিন্তু তাদেরও একটা অসমোটিক প্রেশার থাকে, তাদের একটি অভিস্রবণিক চাপ যেটাকে বলে, সেই কলয়েডাল অংশের প্রোটিনেরও কিন্তু একটি অসমোটিক চাপ থাকে। সেই চাপটা হচ্ছে 30 mm অফ মার্কারি, 30 mm অফ মার্কারি যেটাকে বলা হয়। এছাড়া আরেকটা প্রেশার কাজ করে, সেটা হচ্ছে যে বোমেন্স ক্যাপসুলের মধ্যে যে গ্লোমেরুলার ফিল্ট্রেট থাকে সেটারও কিন্তু একটা প্রেশার থাকে, এটা হচ্ছে ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এবং এটা 15 mm অফ মার্কারি। তাহলে আবার বলি আমি, যেটা ব্লাডের যে প্রেশার থাকে প্রথমে গ্লোমেরুলাসে সেটি সবচেয়ে বেশি, এটা যেটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার সেটা হচ্ছে 55 mm অফ মার্কারি, এবং এটার রেসিস্ট্যান্সে দুই ধরনের প্রেশার আছে, একটা হচ্ছে অসমোটিক প্রেশার, ব্লাডের কলয়েডাল যে অসমোটিক প্রেশার, আর একটা হচ্ছে ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই দুইটা প্রেশার কার বিরুদ্ধে কাজ করছে? যে ব্লাডের যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার তার বিরুদ্ধে কাজ করছে। তাহলে এই 55 mm অফ মার্কারি যেটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এটার বিরুদ্ধে কাজ করছে টোটাল কত? 30 এবং 15, মোট 45 mm অফ মার্কারি এই প্রেশারটা এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারের বিরুদ্ধে কাজ করছে। তাহলে আমরা যদি 55 থেকে 45 মাইনাস করি তাহলে বাদ বাকি কত থাকছে? আমাদের কার্যকর প্রেশার হচ্ছে এটাই, অর্থাৎ 10 mm অফ মার্কারি। এখানে লেখা আছে দেখো 10 mm অফ মার্কারি, এটাই কিন্তু যে ফিল্ট্রেশন ঘটে এখানে সেই কার্যকর পরিস্রাবন চাপ যেটাকে বলা থাকে ইফেক্টিভ যে চাপটা থাকে সেটা হচ্ছে 10 mm অফ মার্কারি।
তাহলে কার্যকর পরিস্রাবন চাপ বলতে আমরা কি বুঝি? গ্লোমেরুলাসে যে নিট চাপের ফলে রক্তের কলয়েডাল অংশ থেকে নন কলয়েডাল অংশ পৃথক হয়ে পরিশ্রুত তরল হিসেবে ক্যাপসুলার স্পেসে প্রবেশ করে তাকে বলা হয়ে থাকে কার্যকর পরিস্রাবন চাপ বা ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার বলা হয়ে থাকে। এবং এই কার্যকর পরিস্রাবন চাপ 10 mm অফ মার্কারি, এই চাপের প্রভাবে কিন্তু প্রতি মিনিটে 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট উৎপন্ন হয়ে থাকে। এই কার্যকর প্রেসারের ফলে তাহলে প্রতি মিনিটে 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট উৎপন্ন হচ্ছে। এরপরের ধাপ হচ্ছে নির্বাচিত পুনঃশোষণ বা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে সেটা কিভাবে ঘটছে, অর্থাৎ ফিল্ট্রেশনের পরে যখন গ্লোমেরুলার ফিল্ট্রেটটা নেফ্রনের ভিতর দিয়ে চলে যাচ্ছে, ছবিটাতে তোমরা খেয়াল করো, ঠিক নেফ্রনের ভিতর দিয়ে ফিল্ট্রেটটা যাচ্ছে, তার পাশেই কিন্তু নেফ্রনের চারপাশে কি আছে, ব্লাড ক্যাপিলারিজ আছে। এই ব্লাড ক্যাপিলারিসে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু উপাদান চলে গিয়েছে নেফ্রন থেকে, কিছু উপাদান এই ব্লাড ক্যাপিলারিসে রিঅ্যাবজর্ব হয়ে যায়। সবগুলো কিন্তু যায় না, কারা যায় সেটা হচ্ছে গ্লুকোজ, সল্ট, ওয়াটার, এগুলো রিঅ্যাবজর্ব হয়ে যায়। কি থেকে যায় ফিল্ট্রেটের মধ্যে? ইউরিয়া, এক্সেস সল্ট বা অতিরিক্ত লবণ, অতিরিক্ত পানি, এগুলো নেফ্রনের যে নালিকা রয়েছে সেই নেফ্রনের টিউবুলসের মধ্যে দিয়ে রয়ে গেছে ফিল্ট্রেট হিসেবে। আর যেগুলো রিঅ্যাবজর্ব হয়েছে সেগুলো হচ্ছে গ্লুকোজ, সল্ট, ওয়াটার। এটাই হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন বা নির্বাচিত পুনঃশোষণ। তাহলে এই রেনাল টিউবুলের প্রবেশের পর গ্লোমেরুলার ফিল্ট্রেটের কিন্তু 80% পুনঃশোষিত হয়ে যায়। এই সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 80% ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেটের 80% কিন্তু পুনঃশোষিত হয়ে আবার রক্তে চলে যাচ্ছে। গ্লুকোজ, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড সম্পূর্ণভাবে এবং পানির প্রায় 70%, ইউরিয়া এবং অন্যান্য খনিজ লবণের 50% পুনঃশোষিত হলেও সালফেট এবং ক্রিয়েটিনিন মোটেই শোষিত হয় না। আমরা যেটা দেখেছি আল্ট্রাফিল্ট্রেশনের ক্ষেত্রে প্রতি মিনিটে 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হচ্ছে, কিন্তু রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি মিনিটে 124 ml ফিল্ট্রেট কিন্তু পুনরায় শোষিত হচ্ছে, অর্থাৎ পুনঃশোষিত হচ্ছে। তাহলে আর বাকি রইল কত? প্রতি মিনিটে 1 ml ফিল্ট্রেট শুধু রাচনালিকায় রয়ে যাচ্ছে, যেটা মূত্র হিসেবে জমা হচ্ছে, মূত্র হিসেবে মূত্রথলিতে জমা হয়। তাহলে প্রতি মিনিটে যদিও আল্ট্রাফিল্ট্রেশন হচ্ছে 125 ml প্রতি মিনিটে, কিন্তু দেখা যাচ্ছে যে কি আবার রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে 125 ml পার মিনিট। তাহলে পার মিনিট 1 ml মূত্র কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। এটা জাস্ট আমি দেখিয়েছি যে রেনাল নালিকার কোথায় কি কি অংশ পুনঃশোষিত হচ্ছে, যেটা নিকটবর্তী পেঁচানো নালিকায় গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, ইউরিয়া, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন এগুলো পুনঃশোষিত হয়। হ্যান্ডিল লুপে দেখা যাচ্ছে যে পানি, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন এগুলো পুনঃশোষিত হচ্ছে। দূরবর্তী পেঁচানো নালিকায় কি কি পুনঃশোষিত হচ্ছে এখানে লেখা আছে, তোমরা দেখবে। সংগ্রাহক নালিকাতেও কিছু কিছু পুনঃশোষণ ঘটছে, তবে সবচেয়ে বেশি এই চারটা দেখলে বুঝতে পারছো যে নিকটবর্তী পেঁচানো নালিকায় কিন্তু সবচেয়ে বেশি পুনঃশোষণ ঘটে থাকে। যেটি সেটা হচ্ছে সক্রিয় ক্ষরণ বা অ্যাক্টিভ সিক্রেশন, অর্থাৎ ফিল্ট্রেশন হলো, তারপর রিঅ্যাবজর্পশন হলো। সক্রিয় ক্ষরণটা কি? তাহলে সেটা হচ্ছে যে বিপাকীয় শক্তিকে কাজে লাগিয়ে কোনো কোষ বা অঙ্গ কর্তৃক কোনো বস্তুর ক্ষরণকেই বলা হয় সক্রিয় ক্ষরণ। প্রক্সিমাম পেঁচানো নালিকার চারপাশে যে রক্তজলক, সেখান থেকেও কিন্তু কিছু বর্জ্য অর্থাৎ ক্রিয়েটিনিন, কিছু ইউরিয়া সক্রিয় ক্ষরণের মাধ্যমেই কিন্তু এই নালিকার ভিতরে যে গ্লোমেরুলার ফিল্ট্রেট আছে সেটার সাথে মিশ্রিত হয়ে যায়। ডিস্টাল পেঁচানো নালিকায় দেখা যায় পটাশিয়াম, হাইড্রোজেন, অ্যামোনিয়া ইত্যাদি সক্রিয় ক্ষরিত হয়ে মূত্রে সংযোজিত হচ্ছে। আর পরিস্রাবন পরিশোষণ শেষে বাকি তরল মূত্ররূপে সংগ্রাহক নালিকাতে সংগৃহীত হয় এবং ডাক্ট অফ বেলিনের মাধ্যমে ইউরেটারে প্রবেশ করে। তাহলে এই সক্রিয় ক্ষরণ হয়ে থাকে, হওয়ার শেষেই কিন্তু মূত্র, এটা কিন্তু মানে অর্থাৎ আল্ট্রাফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন এবং অ্যাক্টিভ সিক্রেশন সবকিছু শেষে যে তরলটা থাকছে সেটি মূত্ররূপে সংগ্রাহক নালিকা এবং ডাক্ট অফ বেলিনের মাধ্যমে ইউরেটারে চলে যাচ্ছে। তাহলে এটা গেল আমাদের যে ফরমেশন অফ ইউরিন অর্থাৎ মূত্র উৎপাদন কিভাবে হয়েছে সেটা দেখানো হয়েছে। এখন আমাদের সর্বশেষ রেচনের শারীরবৃত্তের সর্বশেষ ধাপ অর্থাৎ এলিমিনেশন অফ ইউরিন। তার আগে আমরা যে এটা জাস্ট একটু আগে যেটা আমি পড়িয়েছি এই ছবি একটা ওভারভিউ আমরা দেখছি যে ফিল্ট্রেশন কি কি হচ্ছে, এখানে রিঅ্যাবজর্পশন কি কি হচ্ছে এবং সিক্রেশন হচ্ছে সর্বশেষ কনসেন্ট্রেশনের মাধ্যমে ইউরিন তৈরি হয়ে দেহ থেকে
নিষ্কাশিত হচ্ছে নেফ্রন থেকে এবং ডাক্টোবেলিনের মাধ্যমে যেটা কালেক্ট করা হচ্ছে। মূত্রত্যাগ বা এলিমিনেশন অফ ইউরিন সর্বশেষ আমাদের রেচনের শারীরবৃত্তের সর্বশেষ ধাপ। নেফ্রনের রেনাল নালিকার গ্লোমেরুলার ফিল্ট্রেট পুনঃশোষিত হওয়ার পর যে ক্ষরবর্ণের এবং তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অম্লধর্মী তরল বর্জ্য মূত্রথলিতে জমা হয় তাকে বলা হয়ে থাকে মূত্র। প্রতি মিনিটে 1 ml মূত্র তৈরি হয়। এভাবে যখন মূত্রথলিতে প্রায় 700 থেকে 800 ml মূত্র সঞ্চিত হয় তখনই কিন্তু মূত্রত্যাগের প্রবল বেগ হয় এবং এই বেগের ফলেই কিন্তু মূত্রথলি এবং মূত্রনালী সংযোগস্থলের স্ফিংক্টার শিথিল হয়ে যায় এবং রেচন ছিদ্রপথে মূত্র দেহের বাইরে নির্গত হয়। এই যে মূত্র একটা নির্দিষ্ট পরিমাণ জমা হওয়ার পরে যে মূত্রত্যাগের যে একটা বেগ সৃষ্টি হয় এবং সেই অনুসারে স্ফিংক্টার শিথিল হয়ে যায়, দেহ থেকে মূত্র নিষ্কাশিত হয়, এইগুলো কিন্তু মূলত মানুষের যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এবং হরমোনাল ক্রিয়ায় কিন্তু এটা সম্পন্ন হয়। তাহলে এই স্নায়ুতন্ত্র এবং হরমোনাল ক্রিয়ায় এই মূত্র উৎপাদন এবং ত্যাগটা নিয়ন্ত্রিত হয়, যেটা আমরা পরের ক্লাসে, পরবর্তী যে ক্লাস সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে মূলত পড়া এতটুকুই এবং এই পুরো প্রক্রিয়াটা আমি এখানে সংক্ষেপে যে ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়েছি। প্রথমে রেনাল ধমনির মাধ্যমে রেনাল ধমনি অন্তর্বাহী ধমনি হিসেবে গ্লোমেরুলাসে প্রবেশ করে, গ্লোমেরুলাসে ফিল্ট্রেশনের মাধ্যমে বোমেন্স ক্যাপসুলে ফিল্ট্রেট জমা হচ্ছে, সেখান থেকে সেই ফিল্ট্রেটটা চলে যাচ্ছে রেনাল টিউবিউলস থেকে সংগ্রাহক নালিকাতে যাচ্ছে, সংগ্রাহক নালিকা থেকে বেলিনির ডাক্টোবেলিনি এবং সেখান থেকে পেলভিসের পর ইউরেটার হয়ে মূত্রথলি হয়ে মূত্রনালীর মাধ্যমে রেচন ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নিষ্কাশিত হচ্ছে। মানে এই পুরোটাই হচ্ছে মূত্র আমাদের যে আজকের ফিজিওলজি অফ এক্সক্রিশন অর্থাৎ রেচনের যে শারীরবৃত্ত প্রক্রিয়া, এটা পুরোটাই হচ্ছে মূলত এটা। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে দুটো টপিক, নেফ্রনের গঠন এবং রেচনের শারীরবৃত্ত, দুইটা টপিকই তোমাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না। তো সবাইকে আজকের ক্লাস শেষ করছি। সবাই বাসায় পড়াশোনা করবে এবং নিরাপদে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।